আমার নাম যেহেতু মৌমিতা এবং যার সাথে বিষয়টা হয়েছে তার নাম মৌমিতা। তো যখন বিষয়টা ঘটে, মানে যে কোনো রেপ কেস রিলেটেড যখন বিষয়টা ঘটে, তখন মেয়ে হিসাবে যে প্রাথমিক যে একটা কেমন ধাক্কা লাগা টাইপের লাগে। তো এই জিনিসটা তো আমি না চাইলেও তো এই ভয়টা লাগছে। তো এই জিনিসটা কেন লাগে এইটা, আর হচ্ছে যে আমার নামটা হচ্ছে যে যেহেতু ওনার নামের সাথে ম্যাচ করে, এবার আমার নামটা নিয়ে সেটা নিয়ে আমার ভয়টা নাই। কিন্তু মানে আশেপাশের লোক বা বাড়ির লোকজন এরকম দেখছি, মানে এরকম বলছে তোর নামটা উচ্চারণ হলেই কেমন আঁকতে উঠছি, মানে তোকে ডাকতে গেলেই কেমন আঁকতে উঠছি, এরকম একটা বিষয়। এই জিনিসটা এটা মানে কেন হচ্ছে? এটা ন্যাচারালি হচ্ছে নাকি মানে? এর কারণ হলো বাংলায় চাকরি নেই আর মানুষের কাজ নেই। ঠিক আছে, পরিষ্কার কথা। এমন করে বলছে এই যাদের আছে বললো মৌমিতা বা তিলোত্তমা যেই হোক, কিচ্ছু বেশি কিছু করতে হবে না। ঠিক আছে, বলুন এর ন্যায় বিচার হবে, আপনারা 5,000 টাকা করে দিন, সব চুপ হয়ে যাবে পরের দিন থেকে। 5,000, বেশি না, 1 টাকাও বেশি চাইবে না, 5,000 করে আপনারা দিন। 10 দিনের মধ্যে বিচার হবে। লোকে তো গিয়ে হ্যামবার্গার খায়, ভজহরি মান্নাতে গিয়ে খাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, এত রিস্ক নিচ্ছে, টিকিট কিনছে, বলে 5,000 টাকা করে দিন। এরা সব বাড়িতে খাসির মাংস বসিয়ে সেই সব গল্প করছে, আটকে উঠছে। ছেলে মরে গেলে মা গয়নাগাটি কি কিনবে সেই নিয়ে ভাবনা চিন্তা করে, সেই টাকা খরচা করেন ছেলের শ্রাদ্ধে, আর নাকি আটকে উঠছে। এই জগৎটা যদি এত সুন্দর হতো আর এত সহানুভূতি সম্পন্ন হতো, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্বম কৃষ্ণকে বলতে হতো না। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা কিন্তু একটা হার্শ ট্রুথ। হার্শ ট্রুথ তো বলবো না, এইটা এরকম। এই জগতে কেউ কারণ নয়, পাবলিক গট সাম ইস্যুস, বাঙালি এতে মুখ্য। তো এটা প্রথম কথা। দেখো, যদি ভয় পাওয়ার হয় না, আমার ভয় করে এই চেয়ারটা, সেকেন্ড হ্যান্ড চেয়ার, কোথায় কি হয়ে যাবে আমার ভয় করে, বুঝি পড়ে গিয়ে কোন ভেঙে যায়। ঠিক আছে, এই ক্যামেরাটা সামনে আছে, আগের দিনকেই একদিকে হেলে গিয়েছিল, যদি পড়ে যায় তাহলে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে। এই লাইটটা মাঝে মাঝে ব্লিঙ্ক করে, যদি এটা ব্লিঙ্ক করে তাহলে ওই সময় আমাদের সম্পার এডিটিংয়ের অসুবিধা হবে, তাহলে এই একটা ভয়ের কারণ আছে। আগের দিন এসিতে খটখট করে আওয়াজ হচ্ছিল, যদি খারাপ হয়ে যায় এখন মেনটেন্যান্সের কস্ট বাড়বে, ভয় চাই আর কত। ও রোজ মাথা কামা, যদি কেটে যায় কেন? তো এইরকম ভয়ে পেতে কোনো ইস্যু চাই না। ভয়ে পেতে একটি সহজ জিনিস জীবনে চাই, তাকে বলে লোভ। তাকে বলে লোভ। আর লোভ মানে এই নয় যে আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমি সোনার গয়না ভালোবাসি, আমি অনেক টাকা ভালোবাসি, কে লোভ বলে না। লোভ হলো যা এই মুহূর্তের একদম পরিষ্কার সত্য, তাকে স্বীকার না করাই লোভ। কারণ ওই জন্য কল্পনায় যেতে হয়, নতুন কিছু ভাবতে হয় আমাদেরকে। আমাদের এক্সপেক্টেড জীবনকে চাওয়াই এক প্রকার লোভ। আমাদের কাছে যা আছে, ঠিক আছে, তোমার কাছে ধরো 100 টাকা আছে, তাহলে লোভ কাকে বলে? তোমার 500 টাকা যদি ইচ্ছা থাকে তাহলে লোভ বলে। তাহলে জীবনে আমাদের সামনে যা আছে, এই বিরাট এমন একটা ইন্টেলিজেন্স, এ 100% জানি এই মুহূর্তে তোমার কি লাগবে। ঠিক আছে, এর বাইরে, এ আউট অফ সিলেবাস যখন আমরা এটা চাই ওটা চাই লিস্ট বানাই না, ওটা লোভী, এর বেশি কিছু নয়। তো যত এই থাকবে তত আমাদের, আমি আগের দিন বলছিলাম গানে, ততই আমাদের ভয় বাড়তে থাকবে। এবারে আমাদের একটা ভিডিও বেরিয়েছিল, দেখেছিলে তো? ভিডিও কথা বলেছিলাম কিছু, ঠিক আছে, তো বলেছিলাম না, চলি কে পিছে ক্যা হ্যায়, মেয়েরা বলুক পিছে ক্যা হ্যায়। কেন মাধুরী দীক্ষিতের তোমরা বিরোধ করোনি? কেন তখন এমন ক্যান্ডেল হাতে ধরে বেরোনো হয়নি? চুনরি কে নিচে ক্যা হ্যায় বলো, চুনরি কাকে বলে আর নিচে ক্যা রেহতা হ্যায়, মেয়েরাই বলুক না। কেন মাধুরী দীক্ষিতের ওই গানটা ব্যান করা হলো না? ওই দিনকে তো কোনো না কোনো রেপিস জন্ম নিল। আচ্ছা আচ্ছা, তোর বাবা মা বা যারা বাড়িতে আছে তারা জিজ্ঞেস করো তো গিয়ে ভালো করে, যারা বিবাহিত, একটা ডিসেন্ট ওয়েতে, বিবাহিত মানে হেজে গেছে যারা আর কি, ঠিক আছে, তাকে বিবাহিত বলে,
জীবনে। তাদেরকে জিজ্ঞেস করো তো তারা কত প্রেমে একে অপরকে জিজ্ঞেস করে চলি কে পিছে কে হয়, চুনরি কে নিচে কে হয়। ইটস ওপেন, খোঁজার কিছু দরকার নেই। তাহলে খোঁজে কারা? যারা পায়নি, যাদের কম আছে। আর কম যে থাকবে যার, তার চেয়ে পেতে গেলে কি করবে? রেপিটও করবে। তো এটি সমাজে অনেক আগে থেকে প্রমোট করা হয়েছে যে ইউ মাস্ট হ্যাভ ইট আনঅথরাইজড। আনঅথরাইজড প্রেমের মজা আছে। এমনি এমনি গলিতে প্রেমিক প্রেমিকারা ঘুরে বেড়ায় না। অর্ধেক ছেলেমেয়েদের যদি ধরে বলে দেওয়া হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমাদের মধ্যেও সবাই যাদের মধ্যে হয় প্রেমের বা এইসব কার পার্টনার ইত্যাদি আছে, বলে কাল বিয়ে, অর্ধেক পালিয়ে যাবে, কেউ করবে না বিয়ে। সব মজা নিচ্ছে কি চুরি চুরি চুপকে চুপকে খেলা। কারণ ওই বিষয়টি অরিজিনালি অত রস নেই ওতে, যত মজা গোপনীয়তার। এবং এই রেপে এই জিনিসটাই প্রমোট হয়। আনঅথরাইজড, গোপনভাবে করবো। যদি বলা হয় ওপেনলি রেপ করে যাও, কেউ কিছু বলবো না, কেউ রেপ করবে না। খেয়ে দিয়ে কাজই নেই। একটা সিনেমা, সাউথ ইন্ডিয়ান ফিল্ম তোমরা হয়তো দেখে থাকবে, ডাবিং আমি দেখেছিলাম। রেপিস্ট টানা হিচড়া করতে আনন্দ পায়, এটা সাইকোলজিক্যাল বিকৃতি। তো ওটাকে দেখেছিলেন না সিনেমাটা? হ্যাঁ দেখেছি। বলছে করো, যা করবে করো, মেরে পা ভেঙে দেবে, তো রেপ করতে পারবে না। অত সোজা না। ঘটনা দেখে পাঁঠা। এবং আমাদের সমাজ এরম ভেড়ার দল, যারা ঘটনাই দেখে। একটার পর একটা ঘটনা আসবে না, একটা নতুন ঘটনা আসুক না। এইসব ঘটনা না, মানে যেমন গঙ্গার জলে ফুল ভেসে যায়, ওরকম ভেসে চলে যায়। আমি বলছি না ঘটনাটি খুব ভাবার বিষয়, ঘটনাটা গভীরে যাবার বিষয়, কিন্তু ঘটনাকে যেভাবে দেখা হচ্ছে দেয়ার উইল বি নো এনি ওয়ে, কোনো বিচার হবে না। আর বিচার হলে ওরকম বিচার কত এলো কত গেল। ওই দেখো দিল্লি থেকে বেরোচ্ছে, ঠিক আছে, বিয়ে তিহার থেকে বেরিয়ে আসবেন, ওই বাঘগুলি হালুম হালুম করবে, বীরভূমে গিয়ে করবে। কত বিচার হলো। সিবিআই তো কত কি করছে। হ্যাঁ, সিবিআই সবাই সব জানে, কেউ কিছু করবে না। কারণ এই ভয়, আর এই ভয় আসে লোভ থেকে। লোভ আর ভয় সিনোনিমাস টার্ম। যার মধ্যে কিছু জীবনকে স্বীকার করা নেই, তার মধ্যে লোভ থাকবেই থাকবে। এই যে আজকাল বেরোচ্ছে না, একটা মহিলা খুব কথা বলছে, নামটা বলো না, পুরুষদের হয়ে কথা বলে খুব, যাই হোক, হ্যাঁ, কথা অনেক ভ্যালিড বলছে। কিন্তু তোমরা লিপস্টিক পরে ঘুমিয়ে কেন পড়ো না? গুলাবি হোঠ কিসকো দিখানা? এইবার তুমি দেখাবে, এবার বলবে আমার ফ্রিডম। এবার তুমি তাহলে যাও, তাহলে ফ্রিডম তো তোমার কোর্টে কাঁদছে, তো ফ্রিডমে কি কাঁদে? ওখানে কি বলে বিচারপতি বলবে আমার ফ্রিডম? আমরা ঘটনা স্তরে, দৈহিক স্তরে পশু, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা কোনো ব্যাপার না আমি কাউকে দাগিয়ে দিচ্ছি। আমরা খিদে পেলে কুকুরের মতোই আমাদের খাবার চাই। এটা কি আমাদের দোষ? না, প্রকৃতি আমাদের এমন নির্মাণ করেছে। আমাদের যৌন তৃষ্ণা আসলে আমরা পশু, ঠিক আছে। ফলে যদি সমাজ গ্রহণশীল হয়ে নিজেকে না দেখে প্রত্যেকে, তাহলে এই ঘটনা সেই সত্যযুগ থেকে হয়েছে। অহল্যা কি সত্যযুগে তোলা হয়েছিল, তাই না? সেই অহল্যা উদ্ধার হলো গিয়ে দাপর যুগে। তাহলে অতদিনই লাগবে ন্যায় বিচার পেতে, ঠিক আছে। আর কে করেছিল? ইন্দ্র। ইন্দ্র কি রম্ভা উর্বশী কম ছিল নাকি? ইন্দ্র রেপ করার রাজা মজা আছে। পরের বউকে তুলে নিয়ে যাওয়া এবং গোপনে গোপনে, কি এমন অহল্যা ঋষি পত্নী তার রূপ ছিল? রম্ভা, উর্বশী, মেনকা, এরা কি কম নাকি? মানে স্বর্গের সুন্দরী, মানে বুঝতে পারছো? স্বর্গ থেকে সেখানে বলা হয় যেখানে ট্রান্সেন্ডেন্টাল সৌন্দর্য। চুল মানে তেমন চুল, কোমর মানে তেমন কোমর, বক্ষদেশ মানে তেমন বক্ষদেশ। সেই জন্য তার অপ্সরা নাম পেয়েছে, এমনি এমনি পায়নি। ওইসব ফেলে দিয়ে সব ওপেন হয়ে গেছে। দূর, ঘর কি মুরগি ডাল বরাবর, और की बीवी लगती है मुर्गी। তো এটা তো ছোট থেকে আমরা শুনেছি। তো এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত পুরুষ এবং স্ত্রী একই সাথে যেটা যা নয় সেটাকে তত প্রিসিয়াস করে দেখবে। সকলে তো বলছে, আমরা জানি, প্রত্যেকটা অ্যাডে মহিলারা তোমরা কি করো বলো তো? আর কোমর দেখাও কেন কথায় কথায় গিয়ে? আলখাল্লা পরে নামতে পারো না? এবার কোমর তুমি দেখাচ্ছ, এবং কার সামনে দেখাচ্ছ? মানে হরিণ বলছে, বুঝবে ভালো, আমি কাউকে বাঘ আর হরিণ বলছি না। হরিণ বলছে আমি নাচবো, আমার ফ্রিডম, বাঘ কেন আমায় খাবে? এ কি মুশকিল?
হরিণের ঠোঁটে লিপস্টিক পরেছে, কল্পনা করো, আর শিংয়ের মধ্যে হেয়ার ব্যান্ডস লাগিয়েছে, আর পায়ের খুরের মধ্যে সে ভালো করে নেল পলিশ লাগিয়েছে, এবার নাচছে, বলছে আমার ফ্রিডম, আমি কেন নাচবো না? তো বাঘ বলবে আমার খিদে পেয়েছে, আমি কেন খাবো না? আমি কাউকে উঁচু কাউকে নিচু বলছি না, দেহের স্তরে আমরা এমন, ঠিক আছে? এবং এটাও ভাবার কোনো কারণ নেই যে শোষণ শুধু স্ত্রীর জন্য হয়। এটা ভালো করে দেখো, অবিবাহিত অবস্থায় রেপ হয়, ঠিক আছে? বিবাহিত হলে প্রত্যেক পুরুষের সারা জীবন রেপ হয়, বাড়িতে ঢুকবে বাড়িতে এবং সাইকোলজিক্যালি রেপ হবে। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, সেটা হয়নি কেন। অনেক এখন বলছে 70% মহিলারা, সার্ভে বলছে যে তারা এক্সট্রা ম্যারাইটাল কোনো সম্পর্ক খুঁজছে। 70% সমীক্ষা বলছে, পুরুষের থেকে মহিলারা বেশি। কেন খুঁজছে? কারণ বোঝার বিষয় মেয়েদের যে সাইকোলজিক্যাল নিড এটা বিরাট, শরীরের থেকেও বেশি। রেপ কেন মেয়েদেরই বেশি হয়? যৌন সম্পর্কে তো দুজনেই যায়, কেন বেশি হয়? কারণ শারীরিক চাহিদার থেকে স্ত্রী শরীরে মানসিক চাহিদা প্রকৃতিগতভাবে বেশি। এবং যখন শারীরিক চাহিদা ছেলেদের বেশি, কারণ তার মধ্যে বিলিয়ন্স অফ স্পার্ম ছুটে বেড়াচ্ছে। আমি রেপ বা যে কোনো ধর্ষণ, তার জায়গাটা কেন্দ্রীয় কি, শারীরিকভাবেই বলছি। এই যে স্পার্মের প্রেশার তার উপরে আছে, এই জন্যই পুরুষ একটি পর একটি খুঁজতে থাকে। এটা প্রকৃতি স্তরে এইরকমই, লয়ালটি সম্ভবই নয় প্রকৃতি স্তরে থাকলে, ঠিক? এবং আরেকটা জিনিস শোনো ভালো করে, তোমরা যারা বিয়ে করবে হয়তো ভবিষ্যতে, পরিষ্কার বিষয়, একটি স্ত্রীর সাইকোলজিক্যাল নিড একটি পুরুষ পূর্ণ করতে পারবে না তারা যদি পাশবিক বা দেহের স্তরে থাকে, সম্ভবই নয়। কারণ দুজনের প্রায়োরিটি লেভেলই আলাদা। পুরুষ এর প্রায়োরিটি লেভেল দেহের স্তরে দেহই, মেয়ের প্রায়োরিটি লেভেল মন বা সাইকোলজি। সে আশ্রয় চাইবে, সে সাপোর্ট চাইবে, ঠিক আছে? সে তার কথা শোনা হোক চাইবে, ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করা হোক চাইবে, সেই কাঁধে মাথা রাখতে তার বেশি রুচি, ঠিক আছে? সে সামনে বৃষ্টি পড়বে ঝরঝর করে সে বসে থাকবে। এগুলো কি? এগুলি মানসিক সম্ভোগ। পুরুষের আমরা তো দাগিয়ে দিচ্ছি ভালো করে যে এরা জোর করছে। বেশিরভাগ পুরুষেরই একটা সময়ের পরে, এটা কিন্তু প্রকৃতিগতভাবে, তার এই বৃষ্টি আর ভালো লাগবে না, তার কাঁধে মাথা দেওয়া একটা স্তরের পরে ভালো লাগবে না। হ্যাঁ, এবার যদি পুরুষ মেলি হয় তার লাগবে। ঘন্টার পর ঘন্টা দেখবে একটু যারা নরম স্বভাবের ছেলে হয়, মেয়েদের সাথে গল্প করছে, সব মেয়েদের সাথে তাদের বন্ধুত্ব হয়ে যাবে। বুঝতে হবে প্রকৃতি দুটোকে ভিন্ন বানিয়েছে। তো এই জায়গা থেকে স্ত্রীকে পুরুষ স্যাটিসফাইড করতে পারবে না। এবং এটাও মাথায় রাখো, স্ত্রীও পুরুষকে স্যাটিসফাইড করতে পারবে না ফিজিক্যালি। যদি সম্পর্ক বা পুরুষ স্ত্রী সম্পর্ক বলতে বিয়ের কথাই বলছি না, যে কোনো সম্পর্ক যদি বডির থেকে উপরে উঠে দেখা না হয় তাহলে সম্ভবই নয়। ভেবো না মেয়েরা মানসিক স্তরে আছে মানে বডির থেকে উপরে আছে। আর টাইপ অফ বডি আর টাইপ অফ এক্সপ্রেশন দে ওয়ান, বুঝে যাচ্ছে? তো এইখানে গোলমাল হয়ে যাচ্ছে কেন? এই যে পুরুষ মানুষ যখন ঢোকে বাড়িতে বা কিছুতে এলো, তাদের সাথে কি ঘটে? একরকম ভাবে সাইকোলজিক্যাল রেপ চলে। দে আর নাও উইলিং টু, তারা পারে না এই জিনিসগুলোকে এত টানতে। পুরুষ কাট বোঝে আর মেয়ে ঘিনিয়ে ভিনিয়ে বুঝবে। আমি কাউকে খারাপ বলছি না, দুটোর মধ্যে ভেদ আছে। সেই জন্য পুরুষ স্ত্রীর সম্পর্ক বড় ম্যাচিওর না হলে, যেটা নর্মালি দেখি আমরা পারিবারিক সমস্যা, এটা অবধারিত, এটা হবারই কথা, ইয়ে তো হোনাই। তার মধ্যে সব সমাজ মিডিয়া চারদিকে আছে, নয়নের সরস্বী কেন? তারপর কি সবাই জানে বলো, আর হাসির কিছু নেই, ভরেছে জলে, ঠিকই আছে। আর এটা হলো লজ্জা পাচ্ছে, এই হলো মেয়ে, সব জানে, কথা বলবে না। কত কি লেখা আছে, কত কি রয়েছে লেখা, কাজও লেখা। কি লেখা আছে কাজলে বলো তো? কাজলে কি লেখা থাকে? তিরছি নজর মে হ্যাঁ জাদু, এটা লেখা আছে। আর তিরছি নজর মানে কি? তুমি সাইডে মারতে মানে, তুমি বলবে, মেয়েরা বলবে যে তিরছি নজর আর চোখ কিভাবে, মেয়েরা তাকিয়ে দিলে ভাবে, দাগিয়ে দিলে না কিভাবে তাকায় সব, তাকে ছেলেদের তিরছি নজর মানে সাইডে চল। ছেলেরা এটা বুঝতে বাধ্য। সেই জন্য
আমরা যদি সমাজে এই জিনিসগুলোকে কন্টিনিউ ফলো আপ করে যাই, তাহলে এই রেপ কেস কি বিকৃতি নয়, একে সমাজের অঙ্গ হিসাবে ধরতে হবে। আমি কখনোই এটা সমর্থন করছি না, কিন্তু এই যে ঘটনা, এর পিছনে তো আমি আগেও বললাম অনেক কিছু এফেক্ট আছে। কিন্তু দেখলাম রেপ এই শব্দটি কেন খালি স্ত্রীর দিকে যাচ্ছে, কারণ স্ত্রীও সুযোগ পেলে সাইকোলজিক্যালি কোনো প্রেশার দিতে ছাড়ে না পুরুষকে, কিন্তু এটা দেখা যায় না। তুমি তো ভুক্তভোগী আছো। স্ত্রী পুরুষ হতে পারে, প্রেমিকা হতে পারে, বোন হতে পারে, বান্ধবী হতে পারে, মা হতে পারে, বাই নেচার। তো প্রত্যেককে বুঝতে হবে যে আমার সামনের ব্যক্তি আছে, সে জীবনের নির্মাণ কোন জায়গায় যাওয়া যায়। প্রত্যেকটি সম্পর্ক স্পেস চায়, না সমাজে স্পেস থাকে, না পরিবারে স্পেস থাকে। যদি স্ত্রী নিজের শরীরের প্রদর্শন করে মানসিক জায়গা নেবার ইচ্ছা বন্ধ করে দেয় বা লোভ বন্ধ করে দেয়, তাহলে কোনো রেপে ভয় হবে না। তার সাথে মেকআপ ইন্ডাস্ট্রি অর্ধেক উঠে যাবে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি অর্ধেক উঠে যাবে, দরকারই পড়বে না। পুরো প্রসাধন যাবতীয় জিনিসপত্র হচ্ছে 90% মেয়েদের, আছেটা কি ছেলেদের। এই তোমরা নিজেদেরকে সহজভাবে মেয়েরা জিজ্ঞাসা করুক যে কেন এগুলো কি জন্য আমরা করছি। একদম মানে কোনো ফ্রিডম ওইসব মানে কি বলবো, ওইসব আত্মপ্রবঞ্চনা পরের কথা। ফ্রিডম পিএইচডি করার আছে, ফ্রিডম অ্যাথলেট হওয়ার আছে, ফ্রিডম ফুটবল প্লেয়ার হওয়ার আছে, ক্রিকেট প্লেয়ার হওয়ার আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার আছে। কটা মেয়ে বেরোচ্ছে? কজন? হ্যাঁ, আমাদের না রাস্তায় বেরাতে ভয় লাগে। পরিষ্কার বলো না, ছোট থেকে বাবার কাঁধে হাত দিয়ে চলার অভ্যাস হয়ে গিয়েছে। কাটো অভ্যাসকে। তুমি ঘর আলো করে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী বসে থাকবে, তারপর হঠাৎ করে লক্ষ্মী মনে হবে একটু সিগারেট হাতে করে নিয়ে শর্টকাট করে রাস্তায় বেরিয়ে যাই। এবার লক্ষ্মীর হাত, লক্ষ্মীর পা, কি হবে? তাই না? মেয়েদের যদি কখনো মাসেল বেরিয়ে পড়ে, মেয়েরা সেটা অসম্মান মনে করে নিজেদের। কোনো মেয়ের যদি শরীর শক্ত হয়, সে নিজে এই শরীরটাকে খুব পিছিয়ে পড়া মনে করে, সে খুব দুঃখী হয়ে যায়। নরম শরীর কি জন্য? নিজে টিপবে বসে গা টিপবে নিজের বসে রাত্রিবেলায়, যে নরম গা আমি বসে টিপছি, এই জন্য আমার ভালো লাগে। আমাদের ফ্রিডম নিজে থেকে শর্টে জিজ্ঞেস করো। তোমাদের হাতকে বাঁ হাতে ধরলে তোমরা কেন একটু সোজা হতে পারো না? আর যারা সোজা হতে পারে তাদের সাথে রেপ ঘটে না। সিনেমার ফিলোসফি থেকে আমাদের কম চলতে হবে। সিনেমায় দেখিয়ে দিল, আমরা ছোটবেলায় সিনেমা দেখি তেজস্বিনী বলে একটা পুলিশ ইন্সপেক্টর মহিলা ছিল, তাকে মেরে পাটা ভেঙেছিল, তার রেপ হয়নি। তেজস্বিনী সেই সিনেমাটা যদি পাও দেখো, সে উঠে দাঁড়ালো পুলিশ হয়ে, রীতিমতো পুলিশের এক্সাম সে দিতে যাবে, মানে ভুলে যাচ্ছি কি ছিল বিষয়টা, মোট কথা তাকে রিজেক্টেড, কারণ সে পা হাত ভেঙে গেছে, মেরে ভেঙেই দিয়েছে তাকে। সে এত ন্যায়নিষ্ঠ পরায়ণ ছিল, পা ভেঙেছে, হ্যাঁ, রেপ করেনি, কারণ সে তো নরম থেকে অভ্যাস করেনি। বাট শুধু অভ্যাস নয়, নরম থাকাকে মেয়েরা নিজেদের ট্রেজার মনে করে। দেন প্রোটেক্ট ইট। তোমার হাব, তোমার ভাব। আমি খুব অভিজ্ঞতাতে বলছি, এখানে যারা আছে তারা অভিজ্ঞতা পাবে। এখানে আমাদের মেয়েরা যাতায়াত করতো, ঠিক আছে, কিছু নরম স্বভাবের মেয়ে কিন্তু টিটকিরি পেয়েছে, সবাই পায়নি। এবং যাদের তিরছি নজর মে হ্যায় জাদু, তারাই পেয়েছে। এবং ভবিষ্যৎ তার প্রমাণ হয়েছে যে এই কারণেই তোমাকে কেউ সিটি মেরেছে। তো রেপ বা ধর্ষণ এই জাতীয় জিনিস অবশ্যই সমাজের বিকৃতি তখন যখন সমাজ সুস্থ মানসিকতা প্রমোট করছে, নাহলে এটা সমাজের অঙ্গ। বুঝতে পারছো? আমাদের বিচার ব্যবস্থা, ঠিক আছে, এত লেট হয় কেন? খুব এটা বিকৃতি একটা, দেরি হচ্ছে কেন, 22 দিন ধরে হয়ে গেছে, তার কেন এই হচ্ছে না সেই হচ্ছে না ইত্যাদি বলছে। তুমি পুরো সিস্টেমটা দেখো, ওই সিস্টেমে ওই বিচার ব্যবস্থাই আসবে। এত লুপহোলস ক্রিয়েট করলে, এত রকম ভাবে একটা জিনিসকে ম্যানিপুলেট করলে, এরভাবে এগাবে। যেখানেই যা কেন লেট হচ্ছে? কারণ সমাজ ঘুষখোর। কেন লেট হচ্ছে? কারণ সমাজ ভয়ে থাকে, নিজের স্বার্থে থাকে, লোভে থাকে। লেট নয়। এবারে বলে কেন লেট হচ্ছে বলে মোমবাতি ধরে বেরিয়ে পড়ো, আমাদের দাবি মানতে হবে, কেউ গান লিখবে। 2 দিন আগে সে বিশিষ্ট গায়করা
ধান খেতে ছেলে মেয়ে যাচ্ছে আর বলছে মন রে কৃষি কাজ জানো না। এই হয়ে গেছে রামপ্রসাদের হাল। এই কারণে সমাজে রেপ। ছেলে আর মেয়ে হাতে হাত দিয়ে ক্ষেতের মধ্যে লাফাচ্ছে আর গান হচ্ছে পিছনে মন রে কৃষি কাজ জানো না। এবং এই মূর্খ সমাজ এইটাকে খুব খেয়েছে, সবাই গাইছে, এই কারণে রেপ হয়। রামপ্রসাদ যখন তোমার প্রেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক, তখন রেপ হবে না তো কি হবে? ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, শুধু এখানে নেই, বাংলাকে কেন একে গালাগালি করি। ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে, সাধারণ যে বিয়ে হয়, বিয়ে রাধাকৃষ্ণ নাচছে, ঠিক আছে। শিবের যাত্রা বেরোচ্ছে, বাবার বম বলে চেঁচাচ্ছে, যেন বাবার বিয়ে হচ্ছে। গাঁজা, সরকার কি জানে না এখানে গাঁজা খাওয়া হয়? এই কারণে রেপ হয়। কারণ যখন তোমার উচ্চতম আদর্শগুলোই কলুষিত, তোমার কাছে কিছু নেই। ওই যারা তোমার সামনে এসে বলছে না যে এটা কেন হলো, ওটা কেন হয়ে গেল, ঠিক আছে, এবার দেখবে না তারাই তার মেয়ের ছোট কাপড় পরে, হ্যাঁ, কত সুন্দরভাবে পুরো সেজে গুজে কত সুন্দরভাবে তারাই ফটো পোস্ট করবে দুদিন বাদে। আমার মেয়ে কত সুন্দর হয়েছে দেখেছি। সুন্দরটা সুন্দর কাকে বলে? তোমার মেয়ে গুণে সুন্দর, আমার মেয়ের চোখ কত সুন্দর, আমার মেয়ের শরীর কত। কালো মেয়ে হলে চিন্তায় পড়ে যায় বাবা মা। আর তাও শোনো, তাও খেলা আছে, কালো মেয়েও যদি হয়ে যায় তার মধ্যে ব্ল্যাক বিউটি খোঁজা হয়েছে। বোঝো কত দূর গর্হিত এ সমাজ। প্রথমত ফর্সা হতে হবে, কারণ বিলিতের জুতো চাটা আমরা, যত ফর্সা হবে ততই ভালো, ঠিক আছে। তারপরে কালো মেয়েকেও শারীরিকভাবে সে অসুন্দর নেই, সে শারীরিকভাবে সুন্দর, এটা খোঁজা হয়েছে। এই কারণে সমাজ এর পুরো যে সিস্টেম, এর ফলাফল রেপ, ধর্ষণ, খুন। সেই জন্য সব থেকে বেশি দায়িত্ব তো মেয়েদেরকে নিতে হবে। মেয়েরা নিজেদেরকে প্রশ্ন করবে কেন আমাদের ধর্ষণ, খুন, কেন আমাদের গৃহবধূ হত্যা ইত্যাদি জিনিসগুলি হয়। তারা নিজেদেরকে জিজ্ঞাসা করুক কেন হয়। আমি পুরুষকে নির্দোষ মোটেই বলছি না। পাখির ডানা আর বাঁ দুটো ডানা, কেউ দোষী নির্দোষ হয় না। এর সন্তুলনের অভাব হয়, জীবনের দৃষ্টিকোণের অভাব হয়, তখন সমাজের পাখিটা ওড়ে না, ঠিক আছে। একটা গোলমাল করলে আরেকটা গোলমাল করতে বাধ্য। একটা চোখ খারাপ হলে আরেকটা চোখ বেশি দিন না, একটা কান গেলে আরেকটা কান বেশি দিন নয়। এটা সমাজের নিয়ম। একটা কিডনি চলে গেলে আরেকটা কিডনির উপরে প্রেশার পড়ে, বেশিক্ষণ নয়। এটাই হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা স্তরে স্তরে যদি সমাজ এইভাবে জিনিসগুলিকে সামনে নিয়ে চলে আসে, তাহলে তার ফলাফলে এটা হবেই। আমাদের লোভ ছাড়তে হবে। জীবন সামনে যেটা সহজভাবে রেখেছে ওটার সাথে হাঁটতে হবে, নিজের সাথে মিথ্যা বলা ছাড়তে হবে যদি এগোতে হয়। আমি বলছি না সবাই সত্যি কথা বলবে, কারণ আমাকে যদি জিজ্ঞেস করো, স্বামী ত্রৈলোক্যানন্দ একটি কথা বলবে, সত্যযুগ থেকে এই খেলাই চলেছে, এই খেলাই চলছে। কোনো কালে কোনোদিনও বেশি পাপ, খারাপ পাপ হয়ে যায়নি, ঠিক আছে। কলিযুগের মতো এত শিক্ষার হার সত্যযুগে ছিল না। কোথায় ছিল? পপুলেশন কোথায় ছিল? গ্রামবাসীরা ঋষিদের সামনে গিয়ে বসে থাকতো, এখন ঘরে ঘরে গ্র্যাজুয়েট। তার ভালো তো তখনও ছিল, খারাপ তখনও ছিল, ভালো এখনো আছে। এত সুবিধা সত্যযুগ দিতে পারেনি, খড়ম পরে হাঁটতো। এত কিছু সামনে এসছে, এত সূক্ষ্ম তারা ভাবনা চিন্তা করতে পারেনি। অধ্যাত্ম হয়তো ভেবেছে, কিন্তু তারা কাঠ জ্বালিয়ে রান্না করতো, তারা কিন্তু গ্যাস সিলিন্ডার আবিষ্কার করতে পারেনি। শুধু কি পাপ কলিযুগেই আছে নাকি? তখন এখন তো তবু পুলিশ বেরিয়ে আসে রাস্তায় কিছু একটা হয়ে গেলে, এইসব ক্ষেত্রগুলি ছাড়া। তখন তো ওষুধটা তুলে নিয়ে যাচ্ছে, কে বাঁচাতে আসে? জোর যার মুলুক তার। এখনো তাই আছে, জোর যার মুলুক তার, ইন এ ডিসেন্ট ম্যানার। আমরা পাকা চোর, এখন তখন কাঁচা চোর ছিল, বরাবরই একই ছিল জিনিসগুলি। তো এটাগুলো কিন্তু মনন করার বিষয়, বিশেষ করে মেয়েদের। আমাদের সাথে এটা কেন হচ্ছে? আবার এটাও আমি বলবো না যে স্ত্রীরা সাজসজ্জা করবে না, তারা এই প্রকৃতিতে প্রজননের একটা গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় পূজার্হ জায়গা পালন করে। প্রকৃতির স্ত্রী থেকে বিস্তার হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইট ইজ নট টু এনক্যাশ। তুমি যদি লোভ করো দেহ প্রদর্শন করার, তোমার কর্মফল আমরা সমষ্টিগত, আরেকজনও ভোগ করবে। ওই যে যারা রেপিস্ট ছিল, বিকৃত মানসিকতা, কিন্তু বিকৃতি একদিন কেউ পেট থেকে রেপিস্ট জন্মায়নি।
প্রত্যেক এই যে দুর্গাপুজো হবে না, তোমরা কি ছেড়ে দাও, দুর্গাপুজোর সামনে তো মাইকে গানগুলো শুনে নিও, কন্টেন্ট অফ দ্য সং। তোমরা কি মনে করছো এগুলো ভালো করে শোনা বলে এগুলো বসছে না? এগুলো প্রত্যেকটি তোমার সেলুলার মেমোরিতে বসছে প্যাসিভলি। গুনগুন করে ছেলে কি গাইছে, মেয়েরা কি গাইছে, বিগে হোটে তেরে প্যাসা দিল মেরা, এর অর্থ কি? রেপ। কি আছে, এমন মধুর সন্ধ্যায়, পুরোনো গান। যদি একাকি থাকা যায়, একা থাকবে না তো কি করবে? হাজবেন্ডের সাথে বসে গীতাচণ্ডী পাঠ করবে? খুঁজে নাও, বেছে নাও তব সাথীকে, তোমার সাথীকে। এই সাথীটা কি? বিবাহিত সাথী, আনঅথরাইজড। এবং এবার সবাই লোকে বলবে যে না, যারা প্রেমিক প্রেমিকা আছে তারা খুব ভালো করে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই তারা সেটাকে রেপ আমরা বলি না, ঠিক আছে? বেশিরভাগ মেয়ে যাদের হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, এত দুঃখ করে কেন? কারণ তখন মাথায় হাত বুলিয়ে রেপ হয়ে গিয়েছে এবং তখন খুব ভালো লেগেছে। অজ্ঞান যখন থাকবে তখন যখন তোমাকে কেউ পিছন থেকে চেপে ধরছে, মনে হবে না আমার প্রাণবল্লভ আমায় চেপে ধরেছে, তখন ওই চুলের টানটাকে তুমি ধরো, চুল ধরে টেনেছে, শৃঙ্গার শতকম এসব আছে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? কেশাকর্ষণ, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। যারা তোমরা তো এখনকার জিনিস পণ তো সবাই দেখেছো, কেউ বাদ নেই। কেউ যদি মিথ্যে কথা বলে আমি মানবো না তার কথা, ঠিক আছে? তার থেকে পরে বাড়তে রেজিস্ট্রেশন ফেল তার। তো এই চুলটা তখন মনে হচ্ছে কত উত্তেজক, ওই চুলটাই তোমার এখন এতে টানা হয়নি। মূল স্কিল ওটা নয় যে চুল তোমার ইচ্ছায় অনিচ্ছা, এই জায়গাটা সবাই কথা বলে, ইচ্ছায় কি অনিচ্ছায়, ইচ্ছায় কি অনিচ্ছায়। মেয়েরা নিজে জিজ্ঞেস করুক ইচ্ছা কি নয়। আচ্ছা ছেড়ে দাও, তোমাদের প্রত্যেক মেয়েদের যা ইচ্ছা আছে একটি পুরুষের, তোমরা নোট করো যে ইচ্ছা। পৃথিবীতে একটা পুরুষ বের করে দাও যে ইচ্ছা পূরণ করতে পারে, একটা পুরুষ, সাধারণ পুরুষ বের করবে। হ্যাঁ, রামচন্দ্রের মতো কল্পনা করবে না, রামচন্দ্র তোমার সাথে থাকবে না, রামচন্দ্র সীতার সাথে থাকবে, ঠিক আছে? একটি সাধারণ স্ত্রীর একটি পুরুষের কাছ থেকে যা এক্সপেকটেশন, সে প্রেমিক হোক, পিতা হোক, তুমি লেখো, লিখে এই লিস্টটা ওকে দেখাও, একটি পুরুষ রাজি হবে না এটা পূরণ করতে। তাহলে তুমি জীবনকে না বুঝে যখন এগাবে তখন এটা ঘটবেই ঘটবে। প্রত্যেক জায়গাতে শরীরের স্তরে বাবা ধর্ষণই হতে পারে, ঘর্ষণই হতে পারে, রেপই হতে পারে, চুম্বনই হতে পারে, কখনো তোমার ইচ্ছায়, কখনো তোমার অনিচ্ছায়। অনিচ্ছা তো তোমার থাকে, কিন্তু তুমি যখন মোমেন্টামে ভাসো তখন ওটাকে ইচ্ছা বলে দাও। মোমেন্টাম, আমার ইচ্ছা হয়েছিল, তাহলে পরে কার্য কেন? তাহলে যারা জেনে শুনে একটা পুরুষের সাথে প্রেম করছে, যারা যারা ভালোবাসার সম্পর্কে আছে, ইচ্ছায় গিয়েছিলে, তাহলে বলো আমি ইচ্ছায় গিয়েছিলাম, করেছিলাম, পরবর্তীকালে আমাকে ইউজ করে চলে গেল, মানেটা কি? তার মানে তখন তোমার রেপই হয়েছিল, তুমি বুঝতে পারো তোমার রেপ হচ্ছে, তুমি এতটা মূর্খ ছিলে, ওটাও রেপ। হ্যাঁ, এখানে কি, এখানে নর্মাল রেপ, এই যে রেপ কেসগুলিতে একটি পুরুষ অ্যাক্টিভলি জানে আমি রেপ করছি আর স্ত্রী বলছে না করো না, ওইখানে ব্যাপারটা প্যাসিভ। ওখানে তুমিও জানো না তোমার রেপ হচ্ছে, তুমি বলছো, হিন্দিতে কথা বলে শুনতে খারাপ লাগে, মারবাও করে নেয়। এবং আমি দেখার কথা বলছি, কিছু করার কথা বলছি না, বোঝার বিষয়, দেখতে হবে জিনিসটা যে আমি কোন স্তর জীবনের মেনটেন করছি। এই রেপই করাই বলে, জোর করেই বলে। আচ্ছা, জোর করে যখন একজনের কাছ থেকে টাকা নেওয়া হয়, 10,000 টাকা না দিলে পাস হবে না, ওটা রেপ নয়? তোমার ফাইল পাস হবে না, ওটাও তো একটা রকমের রেপ। ওকেও তো অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে নিয়ে আসতে হবে। সমাজ কোন স্তরে রেপ করে না? রিক্সাওয়ালা বলে যাবো না 50 টাকা না হলে। আমরা পুরীতে গিয়েছিলাম, 1.5 কিলোমিটার যাবে, বলছে 100 টাকা, বলছি এটা এখানকার রেট, এটা রেপ নয়? কোন স্তরে রেপ না হয়? দুর্গাপুজোর সময় কোল্ড স্টোরেজ করে পদ্ম ফুল রেখে দেবে, 20 টাকার পদ্ম ফুলটা যেই দেবে বাজারে পদ্ম ফুল কম, সঙ্গে সঙ্গে 100 টাকা করে দেবে, এটা রেপ নয়? কোন স্তরে রেপ হয় না? যে কোনো জবরদস্তি তো রেপ, কখনো তো অ্যাক্টিভ, কখনো তা প্যাসিভ, এটাই তো হয় চারিদিকে। তো এইরকম ভাবে রেপ সূক্ষ্ম স্থূল চারিদিকে চলছে। যদি এর সমাধান করতে হয় আমাদের মননশীল হতে হবে যে বিষয়টি কি, বিষয়টি আরো যদি গভীরে আধ্যাত্মিক স্তরে যাই, ডুয়ালিটি বা দ্বৈত বোধে আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা একে অপরের রেপ করব, কিচ্ছু করার নেই। পুরুষ স্ত্রী রেপ না, যে কোনো প্রকারে রেপ করবো। মা রান্না করেছে, ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা আছে, খাবো না, টাইপ অফ রেপ। কষ্ট দিচ্ছ তুমি হিসাব মতো,
তুমিই বলেছিলে খাবে, এখন তুমিই বলছো খাবে না। সাধারণ কথা বলছি। এখন ধর্ষণের যে সংজ্ঞা সংবিধান দিয়েছে সেই হিসেবে আমরা জীবনকে দেখছি। যদি ফোর্সফুলি কাউকে কিছু বাধ্য করা হয়, এই শব্দে যদি রেপ আনা হয়, তাহলে পুরো সমাজ রেপিস্ট। সবাই সুযোগের অপেক্ষায় আছে, যে যেখানে পারে আরেকজনকে শোষণ করে, কেউ ছাড়ে না, কেউ ছাড়ে না। একমাত্র যখন একটু অদ্বৈত বোধ আসবে, আমরা বুঝবো যে জীবন জীবন, প্রত্যেকের জীবন জীবন, প্রত্যেকের ভাবনা তার জায়গায়, তার ম্যাচুরিটি লেভেলে আছে। আমরা এই না যে তার সাথে আমাকে হাঁটতে হবে, আবার এই নয় তাকে আমরা পিছিয়ে দেবো বা তাকে গালাগালি করবো। এইটা যতক্ষণ না আসবে, সমত্তম যোগ উচ্চাতে, এই যোগ যতক্ষণ আমরা না জুড়বো, যতই বলো তুমি তো মেরি बहन जैसी हो, তুমি তো মেরি মা जैसी हो, তুমি তো মেরি ভাবি जैसी हो, সব খেলা ফালতু হয়ে যাবে, কাজে লাগবে না। ওগুলো আওড়ানো হবে উপরে উপরে একটা। তো এই জায়গাটা কিন্তু মৌ খেয়াল রাখো। হ্যাঁ, আমি বলছি না তোমরা সবাই ক্যারাটে করো, বসে মার্শাল আর্ট শেখো, এইসব বলছি না আমি, কিন্তু মাথায় রাখতে হবে পুরুষকে কি স্ত্রীকে, জীবনকে কোন স্তরে তুমি দেখো। প্রত্যেকটা স্তর আছে, একটা স্তরের থেকে যদি আমরা এগিয়ে না যাই, আমরা যদি প্রোগ্রেসিভ না হই, জীবন প্রগতি, তাই না, এগিয়ে যায়। গাছ একই রকম থাকে না, ধীরে 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 সে বাড়ে, ফল হয়, তারপরে সে ডিস্ট্রয় হয়, ডিস্ট্রয় তার একদম প্রগতি, আরেকটা গাছ আসার জায়গা করে দিচ্ছে। ঠিক জীবনের ধর্ম প্রগতি। যদি প্রগতিশীল না হই তাহলে এটা হবেই। আমি তো বলছি পরিষ্কার করে, যে কোনো জবরদস্তি রেপ। এবার বলো, শারীরিক মানসিক, তা হচ্ছে না রেপ? আমি সকালবেলা ওকে বলছিলাম, কালকে বলছিলাম না দাস আর গোলামের কথা, সবাই ভয় ভয় থাকে, তুইও থাকবি, সবাই থাকবে এখানে যারা আসে মোটামুটি, যে মহারাজ কি বলবেন। এটা পরিষ্কার কথা, সকলকে বলতে পারি না, তোমরা কম বয়সী হয়তো বুঝতে পারবে, তাই বলছি। আমাকে বললাম আশ্রমে বা আমার সাথে আমার গোলাম চাই না, আমার দাস চাই। গোলাম চাই না, গোলাম সাপ্রেশনে থাকে। আমি ওকে বললাম তোমার গুরু কখনো সাপ্রেশনে বাঁচেনি, সাপ্রেশনে বাঁচবে না। এই সাপ্রেশনে বাঁচার জন্য যেদিন চলে যেতে হয় চলে যাও, সাপ্রেশনে বাঁচবে না। দাস সে যে স্বীকার করে নিচ্ছে আমার কাছে সুন্দর মুহূর্ত, তুমি বলো আমি কি করব, এটা দাস। এই জন্য তুলসী দাস, গোলাম নয়, রামকে স্বীকার করে নিয়েছে। তোমরা যারাই জীবনে আছো তারা গোলাম হয়েও না কোনো কিছু, কি শরীরের, কি মনের, কি ব্যক্তির, কি ইস্যুর, কি প্রকৃতির। গোলামের মধ্যে সাপ্রেশন থাকবে, আর গোলাম রেপ করবে, কারণ সে সাপ্রেসড, তাকে সাপ্রেশনে থাকবে এবং অন্যকে সাপ্রেসড করবে। কারণ ধান থেকে ধান হয়, ধান থেকে গম হয় না। যে পিষেছে, যে নিজের জীবন বাঁচেনি, সে পিষবে সেই অন্যকে, তার জীবন বাঁচতে দেবে না। এটা কোর ফিলোসফি কিন্তু জীবনের। ওকে বললাম যে আমি কখনো সাপ্রেশনে বাঁচিনি এবং না বাঁচার জন্য দায়িত্ব নিয়েছি, ঠিক আছে? তোমার ক্ষেত্রেও তাই করে। যদি মনে হয় যে দাস হতে পারছো, মানে কারোর সাথে প্রেম হয়ে গেছে, প্রেমে তার কথা শুনছি, তার সাথে চলছি, যে কোনো জিনিস, ব্যক্তি হোক, বিষয় হোক, পড়াশোনায় প্রেম হয়ে গিয়েছে। প্রেম মানে ওয়াননেস, দুটো হৃদয় যেন, মানুষের ক্ষেত্রে বলছি, যেন একসাথে ভাইব্রেট হচ্ছে। এই ভাইব্রেশনের সাথে আমার ভাইব্রেশন মিলছে, এটা যদি হয়, এইবারে শোনো, তাই তুমি সাপ্রেস করছো না। কষ্ট হতে পারে কিন্তু এটা সাপ্রেশন হবে না, কারণ তোমার মন তোমাকে বলবে আমি জানি এটা ঠিক, আমি জানি এটা সুন্দর, আমি জানি এটা মহৎ, এটা তোমার হলো। গোলামের কিছু হয় না। তুলসী দাস দাস তো, কবির দাস দাস তো, কিন্তু রাম তার দাস হয়ে থাকে, পিছনে পিছনে ঘুরছে। ছোট রামচন্দ্র তার পিছনে পিছনে ঘুরছে। ঠুমাকে চলে তার রামচন্দ্র, তুলসীদাস গাইছে, দেখছেন তুলসীদাস, রাম তার সঙ্গে সঙ্গে ঘুরছে। ভাবটি এই ভক্তের ভাব, দ্বৈতের ভাবে। দাসের সাথে কেন ঘুরবে? পায়ের তলায় থাকবে তো। জগৎপতি দাস হয়ে যান। সেই জন্য যদি ভালোবাসতে পারো তাহলে কিন্তু একমাত্র এই সমস্যাগুলি, জবরদস্তির, প্রথমে রেপ নিজের সাথে হয়, জবরদস্তি নিজের সাথে হয়। যার নিজের সাথে জবরদস্তি হয়েছে সে অন্যের সাথে জবরদস্তি করবে। এটি কিন্তু আচার্য রজনীশ বলবার চেষ্টা করেছে, কিন্তু
ঠিক এর বিপরীতটি মানুষ নিয়েছে। লোকে বলছে যে জবরদস্তি করবো না নিজের সাথে, সব জবরদস্তি করছে, কারণ দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই তো। মেরি মার্জি, তা মেরি মার্জি কা দায়িত্ব भी लो, রেসপন্সিবিলিটি লো। তখন লোকাচ্ছে, মিথ্যা কথা বলছে, আরো বিকৃত হয়ে গেল, উল্টা সমাজলি রাম হয়ে গেল, তাই না? আমার ইচ্ছা আমি এটা করবো, তো করো, সিকোয়েন্সের জন্য রেডি থাকো, কোনো প্রবলেম নেই। এটা করতে পারে না মানুষ, সেই জন্য নিজেকে দেখো। সাপ্রেশন চাই না জীবনে। গোলাম রেপ করবে, দাস ভালোবাসবে, কিন্তু বেশিরভাগ মানুষই গোলাম মানসিকতা, তাই সমস্যা হয় জীবনে। আপনি যেটা বললেন যে সবাইকে এই যে বিকৃতিগুলো ঘটছে, পার্টিকুলার রেপ বা মার্ডার এর কারণে পৌঁছাতে, কিন্তু মানে এরকম তো সবাই, মানে সমাজে তো এরকম মানে সবাই তার কারণে গভীরে যাবে এরকম তো পসিবল নয় কখনো। তো তাহলে তো দেখতে গেলে সমাজে এই জিনিসটা রয়েই যাবে, এটা কন্টিনিউ প্রসেসে চলতেই থাকবে। এবার এবার পার্টিকুলার এই ঘটনাকে যদি আমি ধরি, আরজি করের ঘটনাটা, মানে এরকম ঘটনা আমিও কখনো এর আগে শুনিনি যে একটা প্রফেশনাল মানে প্রফেশনাল বলতে একটা সরকারের আন্ডার এসে একটা ডক্টর হয়ে মানে একটা সেকেন্ড হোম বলা যেতে পারে, যেখানে নিরাপত্তা, যে তার ঘর সেখানে এত বছর কাটিয়েছে, সেইখানে থেকেও তার এইভাবে হয়েছে, মানে এটা খুব মর্মান্তিক লাগে আমার কাছে। সেই জন্য আমি বলছি, মানে একটা রাস্তাঘাটে হচ্ছে ডিস্কোতে হচ্ছে মেনে নিলাম, কিন্তু এটা একটা মানে কি বলতে মানে সেবার জায়গায় এখানে এইরকম একটা ঘটনা ঘটে যাবে, মানে নিরাপত্তা মানে কোথায় আর কি। তারপর এর যে প্রসেসিংটা চলছে, যে জাস্টিসের প্রসেসিং, সেটাও তো কোথাও গিয়ে মনে হচ্ছে এটা এক সময় এরকম মানে ব্যর্থই হবে আর কি, যেভাবে এগোচ্ছে। তো পার্টিকুলার এইরকম একটা ঘটনা এইরকম একটা জায়গায় আমার এটা হচ্ছে গিয়ে প্রশ্ন হয়। কিছুদিন আগে মদের বোতল নিয়ে টিচার আর স্টুডেন্ট নাচছিল, আর তুমি বলছো না নিরাপত্তা, বিদ্যার মন্দির। যে ছেলে, বোঝো ভালো করে, যে ছেলে এমনি কোথাও যায় না, সে সরস্বতী পুজো চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে স্কুলে যায়, আর তোমরা বলছো যে নিরাপত্তা, নিকেতন ভালোবাসে। স্কুল এর ক্লাস 10 অব্দি যেগুলি সেকেন্ডারি স্কুল, সেগুলি শেষে এসে আসার সময় পাখা পদ্ম ফুল করে দেয়, তোমরা নিরাপত্তা চাইছো? আমাদের তো মানে সেম বলে না, এইসব কথাগুলি বলার আগেই আমাদের নিজেদেরকে গালে সেমটা লিখে দেওয়া উচিত। আমরা কল, একটা সমাজে একটা কল খুলে থাকলে আমরা বন্ধ করার প্রয়োজন বোধ করি না, আমরা নিরাপত্তা চাইছি। আজকে এই ঘটনাটি ঘটেছে বলে, ঠিক আছে, ধরে নিচ্ছি মেয়েটি খুব সৎ ইত্যাদি, ওই যে পুরো সার্কামস্ট্যান্সেস যেখানে ওখানে ছিল, দিনের পর দিন ওখানে ওই আরজি কর হাসপাতালকে, ঠিক আছে, শোষণ চলেছে, সব ডক্টররা করেছে, ফিজিক্যালি নয়। ঘুষ খাওয়া হয়নি ওখানে খুব মরণাপন্ন রুগীকে পয়সার জন্য ফিরিয়ে দেওয়া হয়নি, ওখানে টেবিলের নিচে চ্যানেল করানো হয়নি। এগুলো কারা মেনটেন করে গেছিল? তখন কেন লাগলো না সব ডাক্তাররা? আমরা এগুলো মানছি না, মানবো না। এইগুলো প্ল্যাটফর্ম রেপেরটাও বলে দিচ্ছি পরের কথা। একটা ঘটনা হয়েছে বলে আমরা এমনভাবে বলছি জিনিসটা, জানি এটা কখনো ঘটেনি, যেন সুন্দরভাবে ডাক্তার নারায়ণ রুগীকে কিভাবে প্রণাম করছিল আর সেবা করছিল, আর তারপরে হঠাৎ করে আমার একটা ঘটনা ঘটে গেল। আমি বলছি না, রেপ বারবার ঘটেছে ওখানে। ডাক্তার 11টায় ঢোকার কথা 1:30টায় ঢুকেছে। ওই যে পেশেন্টগুলি অসুস্থ হয়েছে, ওদের রেপ হয়নি একরকম ভাবে মানসিক? লেখা আছে কার্ডের মধ্যে 11টায়, আর ঢুকছে 1:30টায়, দেখা হচ্ছে 4টে, প্লাস্টিক পেতে শুয়ে আছে। যখন সরকার ঘন্টার পর ঘন্টা এরা সব শুয়ে আছে এত কষ্টের মধ্যে, তবুও কোনো ব্যবস্থা না করতে পারে, তখন সরকারের পদত্যাগ করা উচিত ছিল না? তো ওখানে রেপ ঘটেনি, শুধু শারীরিক কত, আমি মানে বলবো না, হাজার হাজার লোক বিনা চিকিৎসায় মরেই গেছে। তুমি একটা মরা দেখছো? এই পুরো ডাক্তার, এবার এটা বলে ডাক্তাররা তো সব ইনোসেন্ট, তারা তো কিচ্ছু করেনি, তারা তো ভগবানের মতো বসেছিল, সব উপরের আদেশ। প্রত্যেকটা সুপারভাইজার থেকে শুরু করে, প্রত্যেকটা ওয়ার্ডেন থেকে শুরু করে, প্রত্যেকে তো আমাদের কি ছিল ভালো দেখা গেল না, আরে আমাদের সব কিছুদিন আগে সব সিবিআই জন্য নেতারা সব ঢুকে যাচ্ছিল কোথায় বলো তো, SSKM এ মদন মিত্র তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে উপরে। এইটা কর্তব্য ছিল ডাক্তারের, তখন কেন ঝান্ডা ধরা হয়নি? বলে আমরা করছি না, করবো না, কাজ করবোই না। আমার এটা সেকেন্ড হোম, আর সেকেন্ড হোমে এরকম পলিটিক্স চলছে। তোমার বাড়িতে পলিটিক্স মানবে? পলিটিক্যাল পার্টি নেতা ঢুকে গিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে।
এটাকে কখনো সেকেন্ড হোম হিসেবে আমরা ভেবেছিলাম যে আজকে নতুন করে হঠাৎ করে এইসব তত্ত্ব আওড়াচ্ছি আমরা? কোনো কথা? কত কিছু এই ডাক্তাররা নার্সরা চোখের সামনে হতে দেখেছে, বলছে ছেড়ে দে কিছু বলতে হবে না। ওই ছেড়ে দেই ছোট ঢেউটা বড় একটা সাইক্লোন হয়ে এসেছিল। প্রত্যেকে পার্টিসিপেশন রেখেছে এর মধ্যে। আর তুমি বলছো যে এই যে গ্যাং রেপের বিষয়টা, এটা কোত্থেকে এসছে বলতো? একটু সিনেমা দেখে ভালো করে, গ্যাং রেপ বহুত দেখানো হয়। ফুলন দেবীতে তো ঘটনা একটা ঘটেছিল, আমরা দেখেছিলাম তো, জানি তো। দেখানো হয়নি সিনেমাতে গ্যাং রেপ, বাচ্চাকে রেপ? তখন কেন ফিল্মগুলোকে ব্যান করার জন্য চিৎকার করা হয় না যে সমাজে বিকৃতি ছড়াবে? তখন তো বেশ খুব করে ব্লকবাস্টার হয় সিনেমাগুলো, তখন তো ভালো করে প্যানেল পাস করে বেরিয়ে যায় সিনেমাগুলো। ওইখানে আমাদের মানসিকতার বীজে রেপ। আমরা রেপ এনজয় করি, আমরা থ্রিলিং জিনিসকে এনজয় করেছি। একজন কিচ্ছু দেখাচ্ছে না, একটা বোন ঝোপঝাড়, একটি মেয়ের পা দেখানো হচ্ছে, ছেলেটা যাচ্ছে আসছে, হোয়াট ইজ ইট? ওইখান থেকে এসছে গ্যাংরেপ। গ্যাংরেপ এখন এর নতুন বিষয় নয়, দেখানো হয় তো। কেন বলা হয় না সিনেমা এইসব জিনিস রাখা যাবে না, একটু সমাজের বিকৃতি? এই যে রিলসগুলোতে আমি বলছিলাম আগের দিনকে, এত গালাগালি, ঠিক আছে? কালকে একটা ছেলে বাবাকে যা তা চকার বকার বলে গালাগালি দেবে, কোত্থেকে এসছে? রিলস থেকে এসছে। রিলসগুলো তুমি হাসতে হাসতে দেখছিলে দুদিন আগে, আজকে তোমার ছেলে বলেছে। তখন বলছে দেখো আমার এই সুন্দর বানানো দেবালয় সদৃশ্য বাড়িতে তুমি এমন গালাগালি দিলে। তোমার রিলসে গালাগালি, তোমার উঠতে বসতে গালাগালি, তোমার মনে গালাগালি, আর ছেলে গালাগালি দেবে না? এইখান থেকে আসছে। ফলে প্রথমত কর্মক্ষেত্রকে সেকেন্ড হোম মনে করে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে এমন ব্যক্তিকে আমাকে প্রণাম করতে নিয়ে এসো। প্রত্যেকটা ব্যক্তি সরকারি চাকরিতে শুধুমাত্র বেশিরভাগ কিছু জায়গা ছাড়া শুধু যায় ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে সেকেন্ড রেস্ট করতে। সরকারি চাকরি কেন খোঁজে? প্রগতি হবে বলে, আমি কাজে এগিয়ে যাব, নতুন নতুন কাজ শিখবো বলে লোকে সরকারি চাকরি খোঁজে। ডাক্তাররা চ্যালেঞ্জিং কাজ করছে, আর সোলজাররা করছে না, ট্রাফিক পুলিশরা করছে না, দাঁড়ানো রোদে। তখন দেখা যাবে তো কেউ কালো হয়ে যাচ্ছে, কেউ ফর্সা হয়ে যাচ্ছে, এই নিয়ে চিন্তায় পড়ে যাবে। নয় কি? ভেবে দেখো জিনিসকে ইলাবোরেট ওয়েতে যদি আমরা দেখতে শুরু করি, এটা শুধুমাত্র মানে এটা হলো লেবু একটা বড়, আর এটা হলো লেবুর নির্যাস রস। পুরো ওই রাউন্ড শেপটাতে ওই রস কানায় কানায় ভর্তি। তুমি এইটা দেখছো আর এটা নিয়ে কথা বলছো, দেখো কত টক, ও পুরোটা টক। তো যদি বলতে হয়, যদি এই যে প্রত্যেকে বুঝে যাবে, তুমি যেটা বলছিলে প্রত্যেকে এটাকে বুঝে যাবে, আজ্ঞে না। তখন কি দৃষ্টিকোণ? এটা জীবনের প্লেফুলনেস, কিচ্ছু করার নেই, এটা ঘটে, এটা ঘটবে কিছু না কিছু স্তরে, এইটুকুনি ঘটে যাবে। তাহলে আপনি সমর্থন করছেন? আজ্ঞে না। যেটা বুঝেছে তার দ্বারা জীবনে ঘটবে না। যেটা বুঝেছে যে জীবনের লীলা, জীবনের লীলাতে যাকে বিকৃতি বলি তাও প্রকৃতি। তুমি যতই চেষ্টা করো, ঠিক আছে, কিছু না কিছু বিকৃতি ঘটবে, কারণ এটা জীবন রাখতে চায়। যত সুন্দরী পালঙ্ক হোক, একদিন ওই মডেল পুরনো হয়ে যাবে। যত আপডেটেড ভার্সনেরই ফোন হোক, নেক্সট দিন 6G বেরিয়ে আসবে। অ্যান্ড্রয়েড কত ছিল? কিপ্যাড থেকে অ্যান্ড্রয়েড থেকে এখন আইফোন। অ্যান্ড্রয়েড বলবো আমি বঞ্চিত, এত আমার ব্যাপ্তি, তবু আমাকে সরিয়ে দিয়ে অ্যাপেল এসে দিয়েছে, আরো এগিয়ে যাবে। তাহলে একটার প্রেক্ষিতে আরেকটাকে দেখলে কম মনে হবে, কিছু বিকৃত মনে হবে। এত ভালো আইফোন কিন্তু জলে পড়লেই শেষ। কি করবে তুমি? ওয়াটারপ্রুফ ফোন করার চেষ্টা করছে, তারপরে ওয়াটারপ্রুফ মানে লঞ্জিভিটি কম। কত রকম তুমি চেষ্টা করো না কেন, জীবনে কিছু না কিছু বিকৃতি থাকবে। যেটা দেখতে পারে তাকে সাক্ষী বলে, সে জীবনের খেলা দেখে, এটা থাকবে। সে এরকম আমাদের দাবি মানতে হবে, আমাদেরই মানতে হবে বলে না, সে দেখে এটা জীবনের দাবি। সে দেখে এটা একটা গ্র্যাজুয়াল প্রসেসে ঘটছে, যা কিছু ঘটছে, কিছু সাডেন নয়, কিচ্ছু সাডেন নয়, ঠিক আছে? তো এটা যখন কেউ দেখতে পায়, অন্তত পক্ষে তার দ্বারা সমাজে আর
বিকৃতি হবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন তরোয়াল সোনার হয়ে গিয়েছে, আর হিংসা হবে না। দেখায় সাক্ষিত্ব এসে গেছে, এই ব্যক্তি বড় সম্মানপূর্ণ, প্রেমপূর্ণ হবে। এবং আমি বলবো না কি উচিত কি না উচিত, যখন যারা শুনছে, যারা বোঝার চেষ্টা করছে, তোমরা চেষ্টা করছো, আমার অ্যাড্রেস তোমাদের অবধি। এরপর যদি 1000 লোক মাত্র শোনে বা 200 লোক শোনে, তাদের অবধি, তারা বুঝুক, ছোট্ট ছোট্ট ভাবে পৌঁছাবো, মানে কি অসুবিধা আছে? আমি এমন সমাজের কল্পনাও করছি না যেখানে সব শান্ত হয়ে বসে আছে, সমাজ ভ্যানিশ হয়ে যাবে, সব শান্ত, উৎপাতেই জীবন। তোমাদের বাড়িতেই যদি উৎপাত কমে যায়, তোমরাই আর ভালো লাগবে না। চুপ বাড়ি, সকালে চুপ, দুপুরে চুপ, বিকেলে চুপ, মা যাচ্ছে হাসি হাসি মুখে রান্না করছে, কল্পনা সবাই করি। বাবা মার মধ্যে কখনো কোনো ক্লাস হয় না। স্ত্রী যাচ্ছে টিফিন ক্যান হাতে দিচ্ছে, নাও, আসার সময় দরজাটা খুলে হাসছে। চিন্তায় পড়ে যাবে, কি হলো রে ভাই জীবনটা, অন্য কিছু খুঁজতে শুরু করবে। জীবনের চটপটা ঝামেলাতে হয়, আমরা জানি এগুলো কম বেশি। এটা কি আমরা যদি ব্রড ফিল্ডে দেখি, আমরা কিন্তু দেখব যে জীবনে ষোড়শী পূজাও হয়, কুমারী পূজাও হয়, আবার এরকম বিকৃতি যাকে বলছি এটাও ঘটে। আমি বলছি না এটা ন্যাচারাল, মানে ন্যাচারালও বলবো না, আনন্যাচারালও বলবো না, এগুলি জীবনের এক একটা অঙ্গ, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তবে যদি আমরা বুঝি তাহলে ইন্টেন্সিটি অনেক কমতে পারে, এত অবধি আমরা করতে পারি, আমরা সন্তুলনে পৌঁছাতে পারি। আমরা কোনো জিনিসকে রাত তুলে দিতে পারবো না, আমরা দিন মুছে দিতে পারবো না, ঠিক আছে? সূর্যর ব্রাইটনেস কন্ট্রাস্ট সূর্য জীবনের ধর্মে কমায় বাড়ায়, আমরা ঠিক সময় ঠিক কাজটি করতে পারবো। তো এই জায়গা অবধি সমাজ পৌঁছাতে পারে, এর বেশি কিন্তু কিছু সম্ভব নয়। কিন্তু সেটা তখনই সম্ভব যখন এই যোগ বা সাক্ষিত্বের দৃষ্টি থাকবে। নাহলে একে গালাগালি করবে কিছু গ্রুপ পুরুষের পক্ষে, কিছু গ্রুপ মেয়ের পক্ষে। তুমি দেখো না, সমাজ ঘুরে যাক শুধু, তারপর দেখো ইস্যুগুলো কি দাঁড়ায়। আর যদি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এটা নিয়ে রাজনীতি শুরু হবে। এই পার্টি নামবে, সেই পার্টি নামবে, এ কথা বলবে, ও কথা বলবে, এই নিয়ে দেখে ফুচকার দোকান বসেছে, খাবে তো, স্টল বসেছে, চলবে এরকম। প্ল্যাকার্ড হবে, কারোর মুখ দিয়ে প্ল্যাকার্ড হবে, ওইটা নিয়ে শুরু করে অর্ডার হবে, ওই অর্ডারের টেন্ডার ধরা হবে, এই চলবে। আবার গিয়ে নতুন কিছু আসবে। ঘটনা সমাজকে চালায় না, ঘটনা সমাজের ফল, ঠিক আছে? কর্ম ভাবনার ফল, ভাবনা সত্তার ফল, ঠিক আছে? সত্তায় পৌঁছালে, যে সাক্ষিত্বের কথা বললাম একদম সমাধান, নাহলে অন্তত ভাবনায় পৌঁছাও। মনন, যেটা বললাম প্রথমে, ভাবো আমাদের ভাবনা কোথায় যাচ্ছে। সত্ত্ব হলো সত্তা, রজ হলো ভাবনা, ঘটনা হলো তম। জ্বর যে দেখবে, সে ঘটনা দেখবে আর সব ঘটনা পূরণ হয়ে যায়। একটু যে গভীর, সে ভাবনা দেখবে, সমাজের ভাবনা কি। এই ভাবনা নিয়ে বেশি কথা বললাম, কারণ সমাজকে পট করে যদি বলি সাক্ষী হয়ে যাও, কিচ্ছু বুঝতে পারবে না। ভাবনা যদি ঠিক হয়, তা অটোমেটিক্যালি সাক্ষিত্বের দিকে ঘুরবে। সে দেখবে জীবন এইভাবে চলেছে, আর যতগুলি ব্যক্তি এইভাবে দেখতে পারবে, অন্তত তাদের দ্বারা এইসব কাজ আর ঘটবে না সমাজে। আর আমার মনে হয় আমি এটাই করতে পারি, যারা ভাবতে চায় তাদের ভাবাতে পারি। যারা ভাবতে চায়, হ্যাঁ, এর বেশি আমিও কিছু করতে পারবো না। ত্রিভুবনে কোনো আচার্য, কোনো সন্ন্যাসী, কোনো গুরু কিছু করতে পারবে না। ভাবতে যে চায় তাকে ভাবানো যায়। তো এই জন্য অত দুর্ভাবনা করে লাভ নেই। তুমি ভাবো, তুমি রুমির ভাষায় সেই বিন্দু যেখানে সিন্ধু দেখা যাচ্ছে, তুমি ভাবো। আমরা এই কথা যদি বলি মূর্খের মতো, যে আমি ভাবলে কি হবে, সমাজ কি ভাবছে। আমি আগের দিনে বলছি, নেতাজি যেমন ভাবতো, গান্ধীজি যেমন ভাবতো, লাঠি ধরে ওইটু কাপড় পরে সে বেরিয়ে পড়লো, হাজার হাজার লোক তার পিছনে অনুসরণ করতে শুরু করলো। এই ভাবনায় চলে না। হিটলার যদি বলতো আমার মাত্র গলা একা চেঁচিয়ে কি হবে, খারাপের দিকেও বলছি, তাকে ওই একা গলার উপরে আস্থা স্থাপন করে চিৎকার করতে হয়েছে, নাহলে হতো না। যে কোনো পরিবর্তন, যে কোনো বিরাট বড় কিছু হয়ে যাওয়ার জন্য কোনো একটা বিন্দুতেই প্রথমে কিন্তু ফুট উঠবে। তুমি সেই ফুটটা হয়ে যাও, কথায় কথায় ঘটনায় চলে যাও না, ঘটনা তুমি শেষ প্রান্তে পৌঁছে গিয়েছো। ঘটনার পরে আর কিছু করার নেই। মোমবাতি নিয়ে হাঁটলে, তুমি জেলে চলে গেলে, এবার কি করবে, আর কি হবে? তো
সমাজের প্রত্যেক স্তরে ভাবনা চিন্তার মধ্যে কিন্তু এই ম্যানিপুলেশন, এই শোষণ, এই সব রকমের এক্সপ্লয়টেশন ঢুকেছে, আর সবগুলোই রেপ বা ধর্ষণ সমকক্ষ। তো ভাবতে হবে মানসিকতাটা কোথায় যেটা হচ্ছে, বুঝে যাচ্ছে? আর ওই দ্বিতীয় ঘর পর বলো না, ওগুলো শুনতে ভালো লাগে। তুমি আমরা প্রত্যেক তুমি ঘুরে দেখো না, দ্বিতীয় ঘর মনে করে কেউ পুচ করে পিক ফেল, এটা দ্বিতীয় ঘরে ফেললো, নিজের ঘরে ফেলে নাকি দ্বিতীয় ঘরে ফেললো? ঠিক আছে, টয়লেটের ফ্ল্যাশটা খারাপ হয়ে গিয়েছে, হয়তো আরজি করেতেই কটা ডাক্তার অ্যাক্টিভলি ওটা ঠিক করার চেষ্টা করবে, মেনটেন্যান্স ডিপার্টমেন্টকে রেফারেন্স দিয়ে দেবে, নিজের বাড়িতে তাই করে। ভেবে দেখো, ছোট ছোট জিনিসেই ওর কাজ পড়ে আছে, এ দেখছে না, বাড়িতেও তাই করে। তো বাড়িতে ধরো টিভিটা চলছে, তুমি গৃহকর্তা, বলো ওর কাজ তো বন্ধ কর, তুমি চলে যাবে? তুমি ডাকবে, বকবে, রাখবে কেন? অনেক ভেদ আছে, সবাই ওইভাবে দেখলে উত্তর পাবে না। একদিনকে আমি বলছিলাম যে জীবন প্রশ্ন উত্তরের শৃঙ্খলা নয়, জীবন অবজারভেশনের প্রসেস। অবজার্ভ করো, প্রশ্নের উত্তর নেই, যদি থাকে আবার উত্তরের প্রশ্ন আছে। ঠিক আছে।